তাহলে আজকে আমরা দেখব যে সার্ভারে কি করে একটা ওয়ার্ডপ্রেস সাইটকে আপলোড করা যায় এবং আরো বেশ কিছু জিনিস শিখে নিব যে সার্ভারে ট্রান্সফার করার সময় আমাদের কোনো কিছু ব্যাপারগুলো জানা প্রয়োজন খুব বেশি করে। সেটা কি কি হতে পারে? হতে পারে ক্লায়েন্ট আমাকে শুধু থিমটা আর ডাটাবেসটা দিচ্ছে আর কিছু দিচ্ছে না। এটা হতে পারে যে ক্লায়েন্ট আমাকে ওল্ডার ভার্সনের একটা ওয়ার্ডপ্রেস দিচ্ছে, সে হচ্ছে বলছে যে এটা সার্ভারে আপলোড করো কিন্তু আমার লেটেস্ট ভার্সনের ওয়ার্ডপ্রেস চাই। তো এই জিনিসগুলো বলছে, তো সেইগুলো আমরা এখন কম্পেয়ার করবো যে কিভাবে করতে পারি। প্রথমে আমরা একটা নর্মালি একটা প্রজেক্টকে ওয়ান সার্ভার থেকে কিভাবে সার্ভারে নিয়ে যাওয়া যায় সেটা দেখব। তো আমরা RRF প্র্যাকটিসে আপলোড করব, rrfpractice.com। সার্ভারে লগ ইন করার জন্য istu2082 দিতে হবে। এইটা হচ্ছে যদি আপনার cPanel বেসড হোস্টিং কেনা থাকে সেক্ষেত্রে এইটা, আর অন্যান্য যদি হোস্টিং কেনা থাকে সেক্ষেত্রে সেই ওয়েব হোস্টের প্যানেলে লগ ইন করতে হবে। তো মোস্ট অফ ওয়েবসাইটই cPanel হোস্টিং ব্যবহার করে থাকে। তো সেই জন্য আমরা কি করব, ডোমেইন istu2082 দিলে আমার কন্ট্রোল প্যানেলের লগ ইনটা আসবে। এখানে আমরা এখন লগ ইন করবো। তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিই। তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ঠিক এরকম দেখতে পারবেন। তো এখানে অনেকগুলো সেকশন আছে, এই সেকশনগুলো সম্পর্কে জানতে হবে। ক্লায়েন্ট cPanel-এর এই সেকশনগুলো জানলে অনেক কাজ সহজ হয়ে যায়। তো আমরা আপাতত সার্ভারে আপলোডটাই শিখি, তারপরে অন্যগুলো আস্তে আস্তে দেখা যাবে। তো এখন আমরা যেই প্রজেক্টটা আপলোড করব, একটু সাইলেন্ট, কোনো কথা বললেন না, তাহলে সবার অসুবিধা হবে। আচ্ছা, তো এবার আমরা আপলোড করব কোনটা, মডার্ন আপলোড করব। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, মডার্নের যত ফাইল আছে এখানে লাইসেন্স আর রেডমি দুইটা জিনিসের প্রয়োজন নাই, জাস্ট অন্য যে যতগুলো আছে সেগুলো আমরা জিপ করে নিলাম, কম্প্রেস জিপ করে নিলাম যাতে আমরা আপলোড করতে পারি। কারণ এগুলো FTP দিয়ে আপলোড করতে অনেক সময় লাগবে। তো আমরা কি করতে পারি, জিপ করে একটা ফাইল আপলোড করে তারপরে এক্সট্রাক্ট করে ফেলবো, তাহলে সেটা আমাদের জন্য খুব দ্রুত হবে। এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লোকাল হোস্ট phpMyAdmin। এখানে গিয়ে আমাদের ডাটাবেসটার ব্যাকআপ নিতে হবে। তো ডাটাবেসের ব্যাকআপ নেওয়ার সময় খেয়াল করতে হবে কোন ডাটাবেস আমি আইডেন্টিফাই করব কি করে। wp config ফাইল ওপেন করে আমি এখানে দেখতে পারলাম mod নামে ডাটাবেস আছে, আর ডাটাবেসের টেবিল প্রিফিক্স হচ্ছে মডার্নার, অর্থাৎ মডার্নার নামে যেই টেবিলগুলো আছে সেগুলোই আমাদের এই সাইটের কন্টেন্টগুলো নেয়। তো সেই জন্য mod সাইটে গেলাম, এখানে দেখা যাচ্ছে আরো অনেক মানে অন্য একটা ওয়েবসাইটও আছে, শাফল নামে আরেকটা ওয়েবসাইট আছে। তো আমাদের তো এগুলো ব্যাকআপ নেওয়ার দরকার নাই, সেই জন্য আমরা কি করব, এখানে এক্সপোর্টে যাব ডাটাবেসটাকে এক্সপোর্ট করার জন্য। তারপরে কাস্টমে যাওয়ার পরে এখানে আমাদের এই জিনিসগুলো দরকার নাই, এগুলো কন্ট্রোল ধরে ক্লিক করে আমরা উঠাই দিব, অর্থাৎ এটা অন্য আরেকটা ওয়েবসাইট। টেবিল প্রিফিক্স চেঞ্জ করলেই অন্য আরেকটা ওয়েবসাইট আমি ওই একই ডাটাবেসে হোস্ট করতে পারি, যেটা আমাদের জন্য সুবিধা, আবার অনেক অনেক ক্ষেত্রে অসুবিধা। তো যাই হোক, তো এখন আমরা শুধুমাত্র এইটুকুকে করে নিলাম। তো এটুকুকে এবার এক্সপোর্ট করার জন্য আমরা কি এক্সপোর্ট করার জন্য এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকেও জিপ করে ফেলতে পারি। তো এটাকে জিপ করব কখন, যখন দেখবো যে আমাদের ডাটাবেসের সাইজটা অনেক বেশি, 200, অনেক সময় ডাটাবেসের সাইজ হয় দেখা যাচ্ছে যে 200 মেগাবাইট। তো তখন যদি জিপ করেন 200 মেগাবাইট 10 মেগাবাইট হয়ে যায়, মানে এটা খুব হাইলি কম্প্রেসড হয়ে যায়। তো সেক্ষেত্রে জিপের দুইটা অপশন আছে। তো এখন যেহেতু লোকাল হোস্টে আমরা জানি যে এটা লোকাল হোস্টে কম সাইজ হবে, আমাদের সাইটে খুব কম কাজ করছি, সাইটের বয়সও বেশি না, তো সেই জন্য আমরা এখানে গো করলে একটা ফাইল ডাউনলোড হবে। ফাইলটার নাম হচ্ছে, যেটাই থাকুক সেটার লাস্টে থাকবে SQL ফাইল। এবার ওকে করলে এটা মূলত একটা টেক্সট ফাইল, এটার মধ্যে আমাদের সাইটের সকল তথ্য এর মধ্যে দেওয়া আছে, সকল কন্টেন্টগুলো এখানে দেওয়া আছে। তো এখন এই দুইটা জিনিস আমরা নিয়ে নিলাম। তো আমি স্টেপগুলো খুব সুন্দর করে লিখে রাখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হাউ টু ট্রান্সফার লোকাল হোস্ট। তো স্টেপ নাম্বার 1 হচ্ছে গেট ফাইলস ব্যাকআপ। তারপরে স্টেপ 2 হচ্ছে গেট ডাটাবেস ব্যাকআপ। তো আমরা এই দুইটা স্টেপ কমপ্লিট করে ফেললাম। এখন স্টেপ 3 হচ্ছে চেঞ্জ নিউ URL ইন ডাটাবেস। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের এর আগের URL-টা কি ছিল, লোকাল হোস্ট /মডার্না, কিন্তু আমাদের সার্ভারে গেলে এই ঠিকানা নিশ্চয়ই হবে না। তো আমাদের কি করতে হবে, ডাটাবেসের মধ্যে এটা বলে দিতে হবে এবং এটাকে রিপ্লেস করে দিতে হবে যে আমরা
কোন ওয়েবসাইট আমাদের এখানে হবে। তো আমি এখন এখানে যেই নামে ফোল্ডার করব সেই নামে হবে। আমাদের মেইন ডোমেইনে তো আমরা অবশ্যই আপলোড করব না, কারণ এটা একটা আমাদের রানিং সাইট আছে, আমরা জাস্ট টেস্ট হিসেবে আপলোড করব। তো আমি এখানে ইয়ে করলাম যে সাইটের ঠিকানা স্ল্যাশ আমি এখানে দিই ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস এই নামে একটা ফোল্ডার করে এর মধ্যে নেই, এখানে নিলাম মডার্ন। তাহলে আমাদের আমাদের এই ফোল্ডারটার রুট লোকেশন যেটা সেটাই আমাদের ইউআরএল হবে। অর্থাৎ আমি বলতে পারি rrfpractice.com/wordpress/moderna এই হচ্ছে আমাদের ওইটার লোকেশন, এইটা আমাদের ঠিকানা হবে, তাই না? আমাদের যে নতুন সাইটের ঠিকানা। এখন ক্লায়েন্ট যদি অন্য একটা ওয়েবসাইটের ঠিকানা দেয়, যেই ওয়েবসাইটের ঠিকানা দেবে সেটাই হচ্ছে আমাদের লোকেশন। ক্লায়েন্ট যদি বলে যে এই ওয়েবসাইট/dev এখানে আপলোড হবে, সেক্ষেত্রে ওখানে হবে ওয়েবসাইটের ঠিকানা /dev। তো আমরা এখানে আপলোড করছি, আমাদের নতুন ইউআরএলটা হচ্ছে এইটা। এখন কি করতে হবে, এইটাকে আমরা ওপেন করব। এটা ওপেন করার পরে এবার আমি এখানে যাই ফাইন্ড রিপ্লেস। তো এখানে আমরা লিখব http, তারপরে এখানে আচ্ছা হ্যাং হয়ে গেছে, আচ্ছা http, তারপরে ওই যে ঠিকানাটা সেই ঠিকানাটা লিখব। লিখলে এখানে আসবে http তারপরে localhost/moderna এটা লিখব। এখন দেখেন নিচে কিন্তু এই যে হাইলাইট করে দিয়েছে এটা। আর এরপরে এটা পাওয়া গেছে কয়টা, 55টা পাওয়া গেছে। এখন আমাদের নতুন ঠিকানাটা কি হবে, এইটা। তো এখন দেখেন এখানে আমরা স্ল্যাশ দেই নাই, এখানেও স্ল্যাশ হবে না। আমরা জাস্ট চাচ্ছি যে localhost/moderna পরিবর্তে আমাদের যেই ডোমেইনটা সেই ডোমেইনটা যেন এখানে আসে। এরপরে আমরা কি করব, একটা করে রিপ্লেস করলে আমার এখানে ক্লিক করতে হবে মোট 55 বার। যদি 5000 থাকে 5000 বার ক্লিক করতে হবে। তো আমরা এখানে কি করব, ব্যাচ, অর্থাৎ ব্যাচে গেলে এখানে সব টোটাল রিপ্লেস করবে। রিপ্লেসে ক্লিক করলে টোটাল যত 55 বা যতটাই থাকুক না কেন সবগুলো রিপ্লেস হয়ে যাবে। এরপরে সেভ করে নিলে এখন আমাদের এটা হয়ে গেল। অর্থাৎ আমরা কি করলাম, চেঞ্জ নিউ ইউআরএল ইন ডাটাবেস। এবার হচ্ছে স্টেপ 4 হচ্ছে ফাইলগুলোকে আপলোড করতে হবে, যে আপলোড ফাইলস ইন নিউ লোকেশন। অর্থাৎ নতুন সেটা হচ্ছে আমাদের এখানে ফাইল ম্যানেজার যেখানে আছে এখানে আপলোড করে আমরা কি করব, এখানে ঠিক চিহ্নটা দিয়ে রাখবেন, যাই হোক এটা রিপ্লেসের ব্যাপার। আমরা আমাদের ফাইলগুলো আছে এখানে, এই যে যেই জিপ ফাইলটা সেটা আমরা আপলোড করব। আপলোড করলে এখানে দেখা যাবে এটা লোড হচ্ছে, এইখানে আপনাকে দেখাবে যে কতটুকু আপলোড হয়েছে এবং কতক্ষণ লাগবে। তো এটা হোক। তো এরপরে এটার পরের স্টেপ আমি লিখে রাখি, স্টেপ 5 হচ্ছে এক্সট্রাক্ট ফাইলস। অর্থাৎ জিপ আপলোড করার পরে আমাকে স্বভাবতই ওইটাকে এক্সট্রাক্ট করতে হবে। এরপরে হচ্ছে স্টেপ 6, সেটা হচ্ছে ক্রিয়েট এ ডাটাবেস অ্যান্ড ডাটাবেস ইউজার নেম অ্যান্ড অ্যাসাইন ইট। বানান ভুল হয়েছে, যাই হোক ভুল হোক। তো এখন আমাদের যেটা করতে হবে, স্টেপ 6 আমরা এটা পুশ রাখছি যে আপলোড হচ্ছে, ততক্ষণে আমরা করে ফেলবো। স্টেপ 6 হচ্ছে আমরা একটা ডাটাবেস তৈরি করব এবং একটা ডাটাবেস ইউজার নেম তৈরি করব এবং তার সাথে তার সংযোগ স্থাপন করব। লোকাল হোস্টে কিন্তু আমাদের এটা করা লাগে না। লোকাল হোস্টে আমরা ডাটাবেস ইউজার নেম পাই হচ্ছে রুট, ডাটাবেস তৈরি করি নিজের মতো, আর অ্যাসাইন করা লাগে না, এটা অ্যাসাইন হয়ে থাকে, ডিফল্টভাবে পাসওয়ার্ড থাকে না। তো এখন আমরা কি করব, এই সি প্যানেলে গিয়ে এখানে দেখবেন একটা অপশন আছে MySQL ডাটাবেসেস, এখানে যাব। তো MySQL ডাটাবেসেসে গেলাম, এখানে আমি ডাটাবেস তৈরি করলাম মডার্না, এখানে এটা নাম দিলাম ক্রিয়েট ডাটাবেস, তারপরে গো ব্যাক। এরপরে এখানে আমি একটা ইউজার নেম তৈরি করব, যে কোনো নামে হতে পারে AMC, যাই হোক না কেন। এবার পাসওয়ার্ড জেনারেটর, অর্থাৎ আমি একটা পাসওয়ার্ড এখানে নিলাম, ক্রিয়েট ইউজার, অর্থাৎ একটা ইউজার তৈরি করলাম। পাসওয়ার্ডটা আমি একটু সেভ করে রেখে দিই এখানে, বা গো ব্যাক। আচ্ছা, এরপরে আমি এই যে ইউজার, এই ইউজারের সাথে এই ডাটাবেজের অ্যাড করে নিব, অ্যাড করে এই টিক চিহ্নগুলো সব দিয়ে দেবেন, তারপরে মেক চেঞ্জেস। তাহলে এখন কি হলো, আমরা এখন দেখতে পারবো যে আমাদের একটা ডাটাবেজ আছে, ডাটাবেজের সাইজ 0 কারণ এর মধ্যে কিছু নাই। এই ডাটাবেজের সাথে একটা ইউজার অ্যাসাইন করা আছে, সেটা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কাছে ডাটাবেজের হোস্ট সবসময় লোকাল হোস্ট হবে, আমাদের কাছে আছে ডাটাবেজ ইউজার নেম, আমাদের কাছে আছে ডাটাবেজের নাম,
আর পাসওয়ার্ড তো আমাদের কাছে আছেই। তো এইটা অর্থাৎ আমরা এটা করে ফেলেছি। রেকর্ড হলেও ক্ষতি নাই, আমার পাসওয়ার্ডটা পরবর্তীতে টুস করে চেঞ্জ করে দিব ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে। আচ্ছা, তো তাহলে এখন আমরা এটাও করে ফেলেছি। এখন যেটা করতে হবে স্টেপ নাম্বার 7 যেটা, সেটাতে হচ্ছে আমাদের যে পুরাতন ডাটাবেসটা আমরা রিপ্লেস করে রেখেছি সেটা ওই নতুন যে ডাটাবেস তৈরি করলাম তার মধ্যে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য এখানে একটা টুলস আছে, এখানে PHP মাই অ্যাডমিনে যাব। এখানে যাওয়ার পরে এখানে লগইন আসবে, অর্থাৎ আমাকে আবার লগইন করতে হবে। আচ্ছা, এটা পুশ করি। আচ্ছা, আমাদের পাসওয়ার্ড খুব সহজ, অনেকগুলো ডট ডট মানে একই পাসওয়ার্ড আর কি। তো এখানে লগইন করার পরে দেখবেন যে এখানে ডাটাবেসে ক্লিক করবেন, করলে দেখবেন যে আপনি যে ডাটাবেসটা তৈরি করলেন একটু আগে সেই ডাটাবেসটা এখানে আছে, এই যে মডার্না। এবার এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যেতে হবে ইম্পোর্টে, অর্থাৎ এখানে আসবে ইম্পোর্ট। এরপরে আমরা ব্রাউজ করে আমাদের যে ডাটাবেসটা ডাউনলোড করেছিলাম অর্থাৎ ডাউনলোডস, এখানে আমরা ডাটাবেস যেটা সেটা এখানে দিয়ে দিব, অর্থাৎ এখানে গিয়ে গো করলে এই ডাটাবেসটা এখানে ইম্পোর্ট হবে এবং আমাকে বলে দিবে যে এই ডাটাবেসের কন্টেন্টগুলো ইম্পোর্ট করা হয়েছে, মোট এতগুলো কোয়েরি সম্পন্ন হয়েছে, ডাটাবেস ইম্পোর্ট করতে এতক্ষণ সময় লেগেছে, এই জিনিসগুলো টোটালি আমাকে বলে দিবে। তো তাহলে আমরা এখন কি করলাম, স্টেপ 7 ইম্পোর্ট ডাটাবেস ইন নিউ ডাটাবেস। স্টেপ 8 হচ্ছে ওই যে আমাদের ফাইলগুলো এক্সট্রাক্ট আমরা করলাম, যদিও এখন আপলোড হয় নাই, যাই হোক আমরা ওয়েট করব। তো এখন এটা আপলোড হয়ে গেছে, আমরা এখন কি করব, রিলোড। এই যে এখানে, তো আমি রিলোড মানে কিন্তু এই পেজ রিলোড না, জাস্ট এখানে রিলোড। এবার এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করলে আমাদের যে কন্টেন্টগুলো আছে এই জিপ ফাইলের মধ্যে সেই ফাইলের কন্টেন্টগুলো এখানে চলে আসবে। আবার রিলোড করতে হবে, তাহলে দেখা যাবে। এখন এই wp config ফাইলের মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা এক্সট্রাক্ট করছি। এখন আমরা যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে দিব, সেটা হচ্ছে ডাটাবেজের নামটা আর ডাটাবেজের ইউজার নেমটা নিয়ে আসি, আর পাসওয়ার্ড তো আমাদের কাছে আছেই। এই যে নাম, তো নামটা দিতে হবে এখানে, তারপরে হচ্ছে ইউজার নেমটা দিতে হবে এখানে। এখানে দেখবেন আমার সমস্যা হয়েছিল যে আমি একটা স্পেস দিয়ে দিয়েছিলাম ভুলে, তাহলে কিন্তু হবে না, আগে পরে কোনো স্পেস যেন না হয় এরকম। আর ডাটাবেজের পাসওয়ার্ডটা নিয়ে নেই এখানে। এরপরে আমরা কি করব, সেভ করে দিলে এটা সেভ হয়ে গেল। এখন আমাদের একটা কাজ করতে হবে, এমনি আমাদের সাইট এখন কিন্তু লাইভ হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা দেখা দিবে। সেই সমস্যাটা হচ্ছে যে কোনো পেজে গেলে দেখাবে যে এই যে এখন কিন্তু এই সাইটটা সার্ভার থেকে লোড হচ্ছে, টোটাল যে কন্টেন্ট, এই কন্টেন্ট, এই ইমেজ টোটালি আমরা যদি রিপ্লেস না করে নিতাম তাহলে এই ইমেজগুলো লোকাল হোস্টের লিঙ্ক থাকতো, সেক্ষেত্রে দেখা যেত না। এখানে আমরা দেখেন, আমরা যদি যাই এখানে দেখেন এই যে কোন ওয়েবসাইটের লিঙ্ক না, এটা লোকাল হোস্টের লিঙ্ক না কিন্তু। তো এখন আমরা যদি কোনো একটা পেজে যাই সেক্ষেত্রে বলবে যে এরকম পাচ্ছে না। তো এখন পাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এই যে পারমালিঙ্কটা এইটা আছে, পারমালিঙ্কটা যদি মানে পোস্ট নেম করা থাকতো তাহলে পেতো না। তো সেক্ষেত্রে আমাদের অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে কোনো সাইট ট্রান্সফার করার পরে wp অ্যাডমিনে লগ ইন করা, wp অ্যাডমিনে লগ ইন করার পরে htaccess এর কন্টেন্টগুলো রিবিল্ড করা, অর্থাৎ ওইটা হচ্ছে নতুন করে আবার বিল্ড করে দিতে হবে। আমি তো ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেটিংস থেকে, তাহলে স্টেপ 8 কি হচ্ছে যে অ্যাড এই হচ্ছে আমাদের একটা সাইট ট্রান্সফার করতে হলে এই 8টা স্টেপের প্রয়োজন। যে স্টেপগুলো, অর্থাৎ আমরা যদি একটা ওয়ার্ডপ্রেস সাইটের আমাদের সাইট ট্রান্সফার করতে কি কি লাগবে, ওয়ার্ডপ্রেস সাইটের টোটাল ফাইলের ব্যাকআপ, ডাটাবেজের ব্যাকআপ আর আমার cPanel ইনফরমেশন, এই জিনিসগুলো থাকলে আমরা কিন্তু একটা ওয়ার্ডপ্রেস সাইটকে ট্রান্সফার করে সার্ভারে নিয়ে যেতে পারবো। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট যেভাবে ট্রান্সফার করতে হয়, পোস্ট নেম দিয়ে এখানে ইয়ে করতে হবে, পোস্ট নেম সেভ চেঞ্জেস।
তাহলে আমরা এখন সার্ভারে কাজ করতে পারি, অর্থাৎ এখানে এখন আমরা আমাদের কাজগুলো করতে পারি। বুঝতে পারছেন ক্লিয়ারলি? এইভাবে আপনারা ট্রান্সফার করে ফেলবেন আপনাদের সাইটগুলো, যাদের যাদের সার্ভার আছে তারা সবাই ট্রান্সফার করে ফেলবেন। আচ্ছা, তাহলে এটা সেভ করে ফেলি।